সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো রয়েছো। ঈদ কেমন কাটলো? ভালো না? অবশ্যই। আনন্দহীন জীবন আসলে কোনো জীবন না। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি একটু সময় কাটানোর জন্যে হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসাব। হিসাব বিজ্ঞানে যদি হিসাবই না জানি বলো, তাহলে আমরা কীভাবে হিসাব বিজ্ঞান করবো? আর দেরি না করে হিসাব বিজ্ঞানের হিসাবই না জানি বলো, তাহলে আমরা কীভাবে হিসাব বিজ্ঞান করবো? আর দেরি না করে হিসাব বিজ্ঞানের হিসাব নিয়ে আজকে কাজ করব। আমরা জানি যে হিসাব বিজ্ঞান হিসাবের পদ্ধতি করে বলো তো সবাই? দুইটা, রাইট? কয়টা পদ্ধতি? দুটো পদ্ধতি রয়েছে। তো আজকে আমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবো। আশা করি তোমাদের সময়টা কাজে লেগে শিখতে পারবো। ওকে, তাহলে আমাদের হিসাবের পদ্ধতি রয়েছে, তোমরা দেখতেই পারছো, আমি লিখে দিই একটু। হিসাবের পদ্ধতি, হ্যাঁ, মানে সিস্টেম যেটা বলি আমরা, পদ্ধতি কয়টা রয়েছে? দুটি রয়েছে। কয়টা? দুটি। ওকে, এক রয়েছে সনাতন পদ্ধতি, ট্রেডিশনাল যেটা বলে থাকি ইংরেজিতে, সনাতন পদ্ধতি। আর দুই রয়েছে আধুনিক পদ্ধতি। কি পদ্ধতি? মডার্ন বা আধুনিক যেটা বলি আমরা, আধুনিক পদ্ধতি। তোমরা দেখতেই পারছো আধুনিক পদ্ধতি। ওকে, মূলত হিসাব বিজ্ঞানটাই এই আমাদের এই পদ্ধতি নিয়েই এগিয়ে গিয়েছে। কোনো স্টুডেন্ট যদি হিসাব সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা থাকে না, তার কিন্তু হিসাব বিজ্ঞান করার কোনো ঝামেলা নেই। হিসাব বিজ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টারেই এই হিসাব নিয়ে কাজ করা হয়েছে। তো আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে আধুনিক পদ্ধতি হিসাবের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে ওইটা বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, আমরা সনাতনটা অন্য একদিন কথা বলবো। তো এই ফাঁকে সনাতন একটু জেনে নিই, কী বলো, তাই না? সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে কয় প্রকার বলো তো? 3 প্রকার। আমরা একটু জেনে নিই এই ফাঁকে। একটা হচ্ছে ব্যক্তিবাচক, তোমরা দেখতেই পারছো। একটা হচ্ছে ব্যক্তিবাচক। দুই হচ্ছে নামিকবাচক, আর 3 হচ্ছে সম্পত্তিবাচক। এগুলো আমাদের অবশ্য অবজেক্টিভে অনেক সময় এসে থাকে। এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে। কিন্তু আমরা আজকে আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখবে, কথা দিচ্ছে কিন্তু, রাইট? ওকে, এবার আমরা চলে যাব আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিকের যে হিসাব কয় প্রকার বলো তো? 5 প্রকার। আমি একটু বড় করে লিখছি যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে, হিসাব কয় প্রকার? 5 প্রকার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ, সেটা ভালো করে খেয়াল করব। এক হচ্ছে আমাদের ব্যয় হিসাব। কি হিসাব বলো তো? ব্যয় হিসাব। আর দুই হচ্ছে সম্পত্তি হিসাব। আমি আগে পরে কেন লিখছি পরে আমি বলবো। তাহলে একটা হচ্ছে ব্যয় হিসাব, দুই হচ্ছে সম্পত্তি হিসাব বলেছি, 3 আমরা বলবো আয় হিসাব, আয়, 4 বলবো হচ্ছে দায় হিসাব, আর সর্বশেষ 5 নম্বরটা বলবো হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, যেটাকে আমরা ওনার সিকিউরিটি বা ওই বলে থাকি, মালিকানা সত্ত্ব। ওকে, এই হলো আমাদের সিম্পলি আধুনিক পদ্ধতিতে 5টা হিসাবের নাম লিখেছি। কি কি লিখেছি শিখে ফেলে একটু দেখো। আমরা লিখেছি ব্যয় হিসাব, তারপর লিখছে সম্পত্তি হিসাব, তারপরে আয় হিসাব, দায় হিসাব এবং সর্বশেষ মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে চিনব যে কোনটা ব্যয়, কোনটা সম্পত্তি বা বাকি অন্যগুলো? ঠিকই তো, তাই না? আমাদের ল্যাঙ্গুয়েজ যখন করতে যাব তখন কিন্তু এটা কাজে লাগবে, জাবেদা করবে এটা কাজে লাগবে, নগদান বই। বলা যায় হিসাব বিজ্ঞানের প্রতিটি সেক্টরে আমাদের হিসাব ছাড়া কিছুই হবে না। তো আমরা এটা শিখে ফেলি, ঠিক না? প্রথমে আমরা ব্যয় নিয়ে একটু কথা বলবো। তোমরা দেখতেই পারছো যে ব্যয়টা হচ্ছে ব্যয় হিসাব, রাইট? ব্যয় খুব ইজি একটা ব্যাপার। যেটা আমরা করলাম যে মনিহারি ক্রয় করলাম, আমাদের কি হলো? ব্যয় বৃদ্ধি পেয়েছে, ঠিক না? ঠিক কি না? বেতন প্রদান করলাম, আমাদের ব্যয় কমেছে না বেড়েছে? বেড়েছে, কারণ বেতন দিলে আমার টাকা চলে যাচ্ছে, ঠিক না? ওকে, তো ব্যয় আবার রয়েছে 2 প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, তুমি খেয়াল করছো, প্রত্যক্ষ ব্যয়। আরটা রয়েছে পরোক্ষ ব্যয়। হ্যাঁ, আজকে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করি, বেশি আগাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের সময়টা বেশি চলে যাবে। ওকে, তাহলে ব্যয় হচ্ছে কয় প্রকার? ব্যয় হচ্ছে 2 প্রকার।
একটা প্রত্যক্ষ ব্যয়, একটা পরোক্ষ ব্যয়। ক্লিয়ার? এখন কোশ্চেনটা হচ্ছে আমি কিভাবে বুঝবো কোনটা প্রত্যক্ষ পরোক্ষ, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। ওকে, সহজভাবে ভাবি, যদি আমরা কোনো পণ্য উৎপাদন করতে চাই, কি করতে চাই? উৎপাদন। ধরো আমরা ইট তৈরি করব, প্রথমে আমাদের কি একটা কারখানা নিতে হবে, রাইট? তারপর কি করতে, মাটি আনতে হবে, বালু আনতে হবে, প্লাস জ্বালানি আনতে হবে, এই সমস্ত বিষয়গুলো। অর্থাৎ কোনো পণ্য উৎপাদন করার সময় সরাসরি যে খরচগুলো তৈরি হয় বা সৃষ্টি হয় সেটাকে বলবো আমরা কি ব্যয়? বলো প্রত্যক্ষ ব্যয়। আমরা একটা উদাহরণ দিতে পারি, মনে করো ক্রয় লিখতে পারি, ক্রয়। তারপর লিখতে পারি আমরা জাহাজ ভাড়া, রাইট? জাহাজ ভাড়া লিখতে পারি। তারপর লিখতে পারি আমরা রেল ভাড়া, ওকে। তারপর লিখতে পারি আমরা মজুরি। তারপর লিখতে পারি আমরা ক্রয় পরিবহন, এই বিষয়গুলো। অর্থাৎ কোনো পণ্য উৎপাদন করার সঙ্গে সরাসরি যে খরচগুলো জড়িত সেটাকে বলে প্রত্যক্ষ ব্যয়। ক্লিয়ার? সরাসরি। কিন্তু দেন পরোক্ষ ব্যয়টাকে একটু ক্লিয়ার করি। ধরো আমি কি করেছিলাম, আমি ইট তৈরি করেছিলাম গাজীপুরে, ওকে। এখন গাজীপুর ইটটা তৈরি করলাম, এটা কি করতে হবে? বিক্রি করতে হবে। এখন বিক্রি করতে হলে কি করতে হবে? ফার্স্টে আমাদের শোরুম ভাড়া নিতে হবে। ধরো আমরা বেলি রোডে আমরা একটা শোরুম ভাড়া নিলাম, অর্থাৎ রুম ভাড়া নিলাম, ওকে। রুম ভাড়া নিলাম। তারপর কি করতে হবে? এটা যে রুম ভাড়া নিলেই তো হবে না, ওকে। আমরা কি করব? বিজ্ঞাপন দিব, এখানে ইট বিক্রি করা হয়, তাহলে কি করব? আমরা বিজ্ঞাপন দিব, দিলাম বিজ্ঞাপন, বিজ্ঞাপন বাবদ খরচ করলাম। তারপর কি করলাম? 3 নম্বরে শোরুম তো নিলাম, এখানে কি করতে হবে? আমাদের সেলসম্যান নিয়ে করতে হবে, কারণ সবসময় তো মালিক থাকে না, ওকে। তাহলে যদি সেলসম্যান নিয়ে করি তাহলে আমাদের মান্থলি কি করতে হবে? বেতন দিতে হবে, ওকে। তাহলে আমরা বেতন লিখলাম, তুমি দেখতেই পারছো। তারপর কি করতে হবে? বিভিন্ন ধরনের ইলেকট্রিক লাইন দিতে হবে, যেমন মনে করো আমাদের টেলিফোন বিল দিতে হবে, বৈদ্যুতিক খরচ করতে হবে। আমরা একটা লিখতে পারি টেলিফোন বিল লিখতে পারলাম, মনে করো টেলিফোন বিল, টেলিফোন বিল, ওকে। তো একটু খেয়াল করো এখানকার খরচগুলো আর এখানকার খরচগুলো কিন্তু অনেক পার্থক্য রয়েছে। বিষয়টা এই দাঁড়ালো যে কোনো পণ্য উৎপাদন করার সঙ্গে সরাসরি যে খরচগুলো যুক্ত হবে সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ ব্যয়। ক্লিয়ার? পরকটা হচ্ছে উৎপাদন করার পরে বিক্রয় বা প্রশাসনিক কাজে যে ব্যয়গুলো সৃষ্টি হয়। আমি আবার বলি, উৎপাদন করার পরের পার্টটা, উৎপাদন করার পর আমি ইট উৎপাদন করেছি, এখন আমরা বিক্রি করব। বিক্রি করার জন্যে যে সমস্ত ব্যয়গুলো আমাদের সৃষ্টি হবে সেগুলোকে আমরা বলবো কি ব্যয়? পরোক্ষ ব্যয়। যেমন লিখেছি দেখো, রুম ভাড়া বা শোরুম ভাড়া, বিজ্ঞাপন, বেতন, তারপর টেলিফোন খরচ, আরও অনেক রয়েছে, মণিহারি, রাইট? যত প্রকার খরচ রয়েছে সেটাকে বলবো পরোক্ষ ব্যয়। তাহলে আমরা সামেটে কি দেওয়া হলো? ব্যয় হচ্ছে 2 প্রকার, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। ক্লিয়ার? প্রত্যক্ষ ব্যয় কীভাবে বুঝবো? যে ব্যয়টা উৎপাদনের সঙ্গে, অর্থাৎ কারখানা রিলেটেড উৎপাদনের সঙ্গে যে ব্যয়টা সরাসরি যুক্ত সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। আর উৎপাদন করার পরে বিক্রয় বা অফিসিয়াল বা প্রশাসনিক কাজে যে ব্যয়গুলো সৃষ্টি হবে, যে ব্যয়গুলো তৈরি হবে সেগুলোকে বলবো আমরা কি ব্যয়? পরোক্ষ ব্যয়। আমরা মনে বুঝতে পেরেছি, এবং এইগুলো আমি পিডিএফ কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। এবার আসি আমরা ব্যয়ের পরের পার্টটা হচ্ছে আয়ের পার্টটা। আয়টা কি দেখি একটু, তাহলে আমাদের আজ আয় আর ব্যয়টা ক্লিয়ার হয়ে যাবে। আয়ও কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে তুমি দেখতেই পারছো, একটা হচ্ছে প্রত্যক্ষ আয় আর একটা হচ্ছে পরোক্ষ আয়। একই বিষয়টা, মানে ব্যয়ের ক্ষেত্রে আর আয়ের ক্ষেত্রে নামগুলো প্রায় সেমই, বাট একটা আয় একটা ব্যয়, ওকে। তাহলে একটা প্রত্যক্ষ আয়, একটা পরোক্ষ আয়, ওকে। এখন কীভাবে বুঝি কোনটা প্রত্যক্ষ আয়? ধরো আমরা কোনো দোকানে গিয়েছি একটা বই কিনতে, এখানে কি আমি একজন ক্রেতা, দোকানদার একজন বিক্রেতা, কয়জন পাবলিক ছিল? 2 জন, এবং এই ক্রয় বিক্রয়টা কিন্তু সরাসরি হচ্ছে। তো এটা কি বলবো? প্রত্যক্ষ আয়। তাহলে প্রত্যক্ষ আয়ের উদাহরণ, আরেকটা উদাহরণ দিই আমরা, সেবা আয়। যেন আমরা ডক্টরের কাছে গিয়েছি, কি ডাক্তার দেখাতে গিয়েছি, আমরা ফিস দিচ্ছি ধরো 500 বা 1000 টাকা। কেন দিচ্ছি বলো তো? আমাদের উনি সেবা দিচ্ছেন, এই জন্য তাদেরকে আমি টাকা দিচ্ছি, এবং এই সেবাটা কিন্তু সরাসরি হচ্ছে, কোনো মানে ভায়া হচ্ছে না। ডক্টর এবং আমি, ক্লায়েন্ট বা রুগী আমাদেরকে সরাসরি দিচ্ছেন। তাহলে এই প্রত্যক্ষ আয় উদাহরণ আমাদের হিসাব বিজ্ঞানে আমরা দুটোই ধরতে পারি। কী কী বলো তো? আমি লিখে দিচ্ছি, এক হচ্ছে বিক্রয় আর 2 হচ্ছে সেবা আয়। আমরা এই দুটো মনে রাখবো আজকে থেকে। তাহলে প্রত্যক্ষ আয় কী কী রয়েছে? 2টো রয়েছে, একটা রয়েছে বিক্রয়, একটা রয়েছে সেবা আয়। ক্লিয়ার? এবার হচ্ছে পরোক্ষ আয়, এটা খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ বিক্রয় এবং সেবা আয় বাদে আমাদের ব্যবসা পরিচালনা করার সময় যে আয়গুলো আমাদের হয়ে থাকে সেইগুলো হচ্ছে পরোক্ষ আয়। যেমন ধরো একটা আমরা বলতে পারি, আমরা খুব সিম্পল, কমিশন প্রাপ্তি।
সকল প্রাপ্তি হচ্ছে পরোক্ষ হয়, কমিশন প্রাপ্তি। ওকে লিখলাম। 2 আমরা ডিসকাউন্ট যেটাকে বলে থাকি বাট্টা, আমরা লিখলাম বাট্টা প্রাপ্তি। তারপর লিখতে পারি আমরা ভাড়া প্রাপ্তি। ওকে, তারপর লিখতে পারি আমরা উপভাড়া। উপভাড়া তো আমরা সবাই জানি, ঠিক না? উপভাড়া মানে তো কি, যেটাকে লিখতে পারি সাবলেট বা সাবরেন্ট, ভাড়া নিয়ে কাউকে ভাড়া দেওয়া। এটা কিন্তু অবশ্যই কি পরোক্ষ আয়। ক্লিয়ার? আর এইভাবে মনে রাখবো যে বিক্রয় এবং সেবা আয় হচ্ছে প্রত্যক্ষ আয়, এই দুটো আয় বাদে যত আয় রয়েছে সব হচ্ছে পরোক্ষ আয়। খুব সিম্পল বিষয়টা, তাই না? আরও কিছু আয় বলি, যেমন শিক্ষার মিশ্রামি বলতে পারি, উত্তোলনের সুদ বলতে পারি, বিনিয়োগের সুদ বলতে পারি। এগুলো কি বলতো? পরোক্ষ আয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা আয় কি জানলাম? আয় হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ আয়, একটা হচ্ছে পরোক্ষ আয়। ওকে, আমরা আরেকটা আইটেম শিখবো এখন, সেটা হচ্ছে সম্পত্তি নিয়ে। রাইট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট সম্পত্তি, অ্যাসেটস। ওকে, তো আমরা দেখি একটু সম্পত্তি নিয়ে কাজ করি। সম্পত্তি হচ্ছে সম্পত্তি। আচ্ছা, সম্পত্তি কেউ বলে 2 প্রকার, কেউ বলে 3 প্রকার। আমরা 3 প্রকারই বলি, এটাই বেটার হবে। 3 প্রকার কি কি বলো তো? জেনে নি এখনই। এক হচ্ছে চলতি সম্পত্তি, চলতি সম্পদ, ইংলিশে বলে কারেন্ট অ্যাসেটস। 2 নম্বর রয়েছে স্থায়ী সম্পদ, আর 3 নম্বর রয়েছে অলিক সম্পদ। কেউ বলে অলিক সম্পদ, কেউ বলে ভুয়া সম্পদ, আবার কেউ বলে অসম্মানিত ব্যয়। একই কথা, বাট আমরা ভুয়া সম্পদ না লিখে আমরা অলিক সম্পদ লিখি, কিন্তু বিষয়টা কি একই। রাইট, তো আমরা লিখবো এখনটা অলিক সম্পদ। অ লয় দীর্ঘিক লেখা অনেক রশ্মি, দুটোই রাইট, কিন্তু অলিক সম্পদ। তাহলে আমরা জানলাম যে আমাদের সম্পদ বা সম্পত্তি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। ক্লিয়ার? ওকে, কি কি? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, একটা হচ্ছে অলিক সম্পদ, বা আমরা লিখে রাখি পাশ দিয়ে অবলিক দিয়ে ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ। রাইট, নামগুলো ক্লিয়ার? ওকে, এখন কোশ্চেনটা হচ্ছে আমি কিভাবে বুঝবো কোনটা চলতি, কোনটা স্থায়ী, কোনটা অলিক? রাইট, এটা আমাকে চিনতে হবে প্রপারলি। আর এটা না চিনলে কিন্তু হিসাব বিজ্ঞান আমরা কিচ্ছুই পারবো না। সত্যি কথা বলছি, আমার ছোট অভিজ্ঞতায় এইটাই অনেকের ঝামেলা হয়। এই জন্যই র্যামিল করতে গেলে স্যার কোনটা আয়কে লেখে ব্যয়, ব্যয়টা লিখে আয়। তো আমরা আজ থেকে এই বিষয়টা ক্লিয়ার করে ফেলছি। ওকে, চলতি সম্পদ বুঝতেই পারছি। চলতি অর্থাৎ চলতি সম্পদ হচ্ছে যার মেয়াদকাল 1 বছরের কম, যেটা সহজেই আমরা নগদায়ন করতে পারি, ক্যাশ করতে পারি। সেটা কেমন? ধরো আমার কাছে এখন 1 লক্ষ টাকা রয়েছে, আমি যমুনা ফিউচার পার্কে গেলাম খরচ করতে, মানে কোনো প্রোডাক্ট পারচেস করতে, ক্রয় করতে গেলাম। খরচ করতে বেশি সময় লাগবে? একদমই না। আমি 1 মিনিটে একটা গোল্ডের কিছু কিনলে কিন্তু খরচ হয়ে গেল। তার মানে আমি দ্রুত কিন্তু কি করতে, খরচ করতে পারলাম। অর্থাৎ চলতি সম্পদটা হচ্ছে যে সম্পদের মেয়াদকাল 1 বছর বা তার কম সময় এবং যত দ্রুত নগদায়ন করা যায় সেটা হচ্ছে চলতি সম্পদ। উদাহরণগুলো একটু বলি, আমরা লিখে দিই একটু কয়েকটা আইটেম, তাহলে সুন্দর হবে। তোমরা দেখতেই পারছো চলতি সম্পদের কয়েকটা আইটেম আমরা দেখি, আমাদের এটা আমাদের পরীক্ষাতে থাকবেই। হ্যাঁ, চলতি সম্পদ। আর তোমাদের ক্লাসে কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই তোমরা জানাবা। হ্যাঁ, চলতি সম্পদের মধ্যে ফার্স্টে লিখবো আমরা ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকে জমা। রাইট, ব্যাংকে জমা লিখলাম। ওকে, 2 লিখবো নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত। একই কথা, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত। তারপরে বা তহবিল লিখছি, কেউ বলে যে ক্যাশ ব্যালেন্স, সেম জিনিস, বাট নামগুলো একটু বেশি বেশি আমাদের শিখতে হবে। কারণ র্যামিল করার সময় আমাদের নগদ তহবিল পড়ে গিয়েছি, আসলে ক্যাশ ব্যালেন্স, বিষয়টা কিন্তু একই, বা হাতে নগদ একই। তাহলে কি লিখেছি দেখো, ব্যাংকে জমা লিখেছি, নগদ তহবিল লিখেছি। 3 নম্বর লিখবো এবার এখন হচ্ছে ধরো আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাবের নাম তো আমরা সবাই জানি, ঠিক না? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বা পাওনা, আরও অনেক নাম রয়েছে, আমরা নিশ্চয়ই জানবো। বা বিক্রয় খতিয়ানের যে পুস্তক, অনেক নাম রয়েছে। এরপর আমরা জানবো 4 নম্বরে লিখবো যে সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, সমাপনী মজুত পণ্য, তোমরা এগুলো কিন্তু পড়ে ফেলবে। হ্যাঁ, এগুলো আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেক্টরেই লাগবে। তারপর লিখতে পারি আমরা প্রাপ্য বিল, প্রাপ্য বিল। ওকে, 5টা রয়েছে। 6 নম্বর লিখতে পারি আমরা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, সেম টাইপের জিনিসই। এবার লিখতে পারি আমরা অগ্রিম যে সমস্ত খরচগুলো রয়েছে, যেমন ধরো অগ্রিম ভাড়া, অগ্রিম খরচা বলি, লিখে ফেলি একবারে খরচা বলি। হ্যাঁ, এর মধ্যে রয়েছে মানে কি কি বলো তো, যেন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, তারপর কি বলা যায়, অগ্রিম মজুরি, অর্থাৎ যত প্রিপেড মানে অ্যাডভান্স যে সমস্ত এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ।
তারপরে রয়েছে 7 নম্বর দিতে পারি যে সমস্ত আমাদের অনাদায়ী আয়গুলো, যেমন বিনিয়োগের অনাদায়ী সুদ, আমরা লিখে ফেলি একটু তাহলে। বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ, ওকে, অনাদায়ী সুদ, ওকে। তারপর লিখতে পারি আমরা অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি। তারপর লিখতে পারি প্রাপ্য বিমা দাবি, এগুলো আমরা আর্থিক বিধি করার সময় আমরা জানবো। প্রাপ্য বিমা দাবি, হ্যাঁ, অনেক সময় আগুনে পুড়ে গেলে কোম্পানি যদি বিমা করা থাকে সেক্ষেত্রে কিন্তু বিমা কোম্পানি ওই যতটুকু অংশ বিমা করা থাকে ততটুকু অংশ আমরা পেয়ে, যেটা আমাদের সম্পদ হয়ে গেল, রাইট। প্রাপ্য বিমা দাবি। একটা কি লেখা যেতে লাস্টে আমরা লিখতে পারি একটা যে অব্যবহৃত মণিহারি লিখেছি, অব্যবহৃত সাপ্লাইজ রয়েছে। তারপর মনে করো আর কি দেওয়া যেতে পারে, সবই মনে টুকটাক লিখছে, এইগুলোই থাকে। আরটা লিখতে পারি আমরা যে মনে করো যে উপভাড়া, যেটা বকেয়া উপভাড়া, একটু চেঞ্জ করে দিলাম, বকেয়া উপভাড়া, উপভাড়া আয়, এটা ওকে, আয় বকেয়া। তাহলে এইগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ, মোটামুটি জানলেই চলবে। অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়ালো, এবার একটু আমরা সামাইতে আসি। চলতি সম্পদ হচ্ছে যে সম্পদের মেয়াদকাল 1 বছরের বা তার কম সময় এবং যেটা সহজে দ্রুত নগদায়ন করা যায়, ক্যাশ করা যায়, তাকে আমরা বলবো কি চলতি সম্পদ। ক্লিয়ার? এবার আসি আমরা স্থায়ী সম্পদে। হ্যাঁ, স্থায়ী সম্পদটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। স্থায়ী সম্পদ, ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আসলে এগুলো জানতে হবে। স্থায়ী সম্পদ হচ্ছে যার মেয়াদ 1 বছরের বেশি, অর্থাৎ দীর্ঘদিন আমরা যেটা ব্যবহার করে থাকি। এর কিছু বৈশিষ্ট্য আমরা দিতে পারি, সেটা কেমন মনে করো, এক, এটা যেটা বললাম একটু আগে, দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন আমরা যেটা ব্যবহার করি। 2 নম্বর হচ্ছে টাকার অঙ্কে সাধারণত কী হয় বলো তো, এগুলো বড় হয়, টাকার অঙ্কে সবসময় বড় হয়ে থাকে। এবং এইগুলো সাধারণত আমরা অনিয়মিত, মানে আমরা মাঝে মধ্যে আমরা এগুলো কিনে থাকি, অনিয়মিত। মনে করো আমরা সহজ একটা বলে থাকি, যেমন আমরা আসবাবপত্র, রাইট, ফার্নিচার তো মাসে মাসে আমাদের বাসায় কেনা হয় না, রাইট। ফ্রিজ, তো তোমাদের বাসায় ফ্রিজ রয়েছে, এটা কই 10 বছর আগে কিনেছো, এটা নষ্ট হলে আবার কি রিপেয়ার করা হয়, ঠিক না? এসি বলো, তারপর আমাদের ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, এভরিথিং, ফ্যান বলো, টেবিল চেয়ার বলো, এগুলো স্থায়ী সম্পদ। আমরা কী দাঁড়ালো, যে সম্পদটা আমরা দীর্ঘদিন ব্যবহার করে থাকি, টাকার অঙ্কে বড় হয় এবং অনিয়মিত, মাঝে মধ্যে কিনি, সেগুলো কী বলে বলো তো, স্থায়ী সম্পদ। ক্লিয়ার? ওকে। আবার স্থায়ী সম্পদের মধ্যে দুটো পার্ট রয়েছে, কিন্তু এটা জেনে নিই আমরা। একটা হচ্ছে দৃশ্যমান, একটা অদৃশ্যমান। কি বললাম? একটা দৃশ্যমান, একটা অদৃশ্যমান। যে সম্পদের দৃশ্যমান আমরা দেখতে পারি সেটা হয় কিন্তু অবচয়। যেমন আমরা বলতে পারি যে দালান কোঠা, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, এগুলোকে আমরা দেখতে পারি, অর্থাৎ এই সমস্ত সম্পদে কী হয়, অবচয় হয়। আর অদৃশ্যমান সম্পদ কোনগুলো, যেগুলো আমরা দেখতে পারি না, লাইক আমরা বলতে পারি যে সুনাম, ইজারা সম্পত্তি, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, টেকনিক্যাল নলেজ, ডিজাইন, এইগুলোকে বলবো আমরা অদৃশ্যমান সম্পদ। কারণ এগুলো কী হয় বলতো, অবলোপন হয়। এবার নেক্সট ক্লাসে আমরা ইন্টারে যে দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে বিস্তারিত আমরা জানবো, ঠিক আছে? এবার আসি আমরা আমাদের লাস্টে যেটা রয়েছে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ নিয়ে। অলিক সম্পদ, ওকে, তোমরা একটু ধৈর্য ধরে একটু ক্লাসটা করো, অবশ্যই তোমরা কি শিখতে পারবো। অলিক সম্পদ, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ হচ্ছে যেটা বাজার মূল্য নেই। কি মূল্য নেই? বাজার মূল্য। কয়েকটা এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করি। মনে করো প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচা, এটা কিন্তু আমাদের অবজেক্টিভে থাকে সাধারণত। হ্যাঁ, প্রাথমিক খরচাবলী। 2 নম্বর মনে করো লেখো যে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, ওকে, কমিশন বা দায়গ্রাহকের দোস্তি যেটা বলে থাকি। তারপরে বলতে পারি আমরা শেয়ার অবহার, শেয়ার অবহার, এটা আমাদের সেকেন্ড পার্টের সেকেন্ড পার্টের এটা শেয়ার অবহার। ক্লাসে আমি আলাপ করেছিলাম, অর্থাৎ আলোচনা করেছিলাম ব্যয়, আয় এবং সম্পত্তি নিয়ে, আর বাকি ছিল আর দুটো। আজকে এই ক্লাসে সেটা শেষ করব। আশা করি কমার্স ভ্যালির সঙ্গেই তোমরা থাকবে। ওকে, তোমরা দেখতেই পারছো দায় লিখেছি। দায় জিনিসটা কি, যেটা আমাকে পরবর্তীতে পরিশোধ করতে হবে। তৃতীয় পক্ষের নিকট দায় দেনাই হচ্ছে দায়। তৃতীয় পক্ষ, অর্থাৎ ধরো আমি একটা ব্যবসা করে থাকি, ব্যাংক থেকে আমি লোন নিয়ে আসছি 10 লাখ টাকা, এটা আমি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। অর্থাৎ যেটা আমাকে পরবর্তীতে পরিশোধ করতে হবে, মাস্ট বি, সেটা হচ্ছে দায়। দায় কয় প্রকার? দায় হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। দেখো তোমরা, একটা হচ্ছে চলতি দায়, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, রাইট।
ও ব্যাপারটা ইজিভাবে নি, চলতি দায়। ওকে, যে দায়ের মেয়াদটা ডিউরেশনটা অবশ্যই 1 বছরের কম। কয়েকটা এক্সাম্পল দিলে আমাদের আরও ক্লিয়ার হবে। তোমরা দেখতেই পারছো যে সেটা যে এক হচ্ছে মনে করো আমাদের প্রোধ হিসাব। কী হিসাব? প্রোধ হিসাব বলতে পাওনাদারকে বোঝাচ্ছি আমরা, প্রোধ হিসাব। ওকে, 2 হচ্ছে মনে করো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ ব্যাংক থেকে যদি অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয় অবশ্যই কিন্তু এটা অ্যাজ ইট ইজ এক ধরনের লোন, সেটা আমাকে পরিশোধ করতে হবে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংকে জমা ক্রেডিট, সেম কথা, রাইট? এটা কি বলতো? চলতি দায়। ব্যাংক ওভারড্রাফট লিখে ফেললাম, ওভারড্রাফট। ওকে, তারপর রয়েছে 3 নম্বর কি রয়েছে দেখো, আমরা লিখতে পারি যে প্রদেয় বিল লিখতে পারি, প্রদেয় বিল। ওকে, প্রদেয় বিল। 4 নম্বর লিখতে পারি যে বকেয়া যে সমস্ত খরচগুলো রয়েছে আমাদের বকেয়া খরচাবলী, যেমন মনে করো বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, এগুলো। আর আমরা 5 নম্বর লিখবো যে অগ্রিম যে সমস্ত আয় রয়েছে সেটা কেমন বলো তো? যেমন মনে করো উপভাড়া অগ্রিম, শিক্ষা ইসলামী অগ্রিম, আয় অগ্রিম, যেগুলো এগুলোই বেশি থাকে সাধারণত। বা অনুপার্জিত সেবায়, এটা কমন একটা আসে। তো অনুপার্জিত সেবায় এটা কিন্তু দায়, চলতি দায়, এটা ক্রেডিট, রাইট? ওকে, তাহলে আমরা লিখলাম অগ্রিম আয় সমূহ, অগ্রিম আয় সমূহ, আয় সমূহ। ওকে, তো এইগুলো জানলেই মোটামুটি চলবে আমাদের চলতি দায়ের যে ক্লাসিফিকেশনগুলো, যে পাওনাদার বা প্রোধ হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, তারপর প্রোধ বিল বা প্রোধ নোটস, খরচ বকেয়া যে সমস্ত খরচগুলো রয়েছে সেগুলো, আর অগ্রিম যে সমস্ত আয়, যেটা বললাম যে অগ্রিম শিক্ষা ইসলামী, অগ্রিম উপভাড়া, এগুলা বা অনুপার্জিত সেবায়, এটা হচ্ছে চলতি দায়। ক্লিয়ার? এবার হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, যেটা এটা তোমরা দেখতেই পারছো। দীর্ঘমেয়াদী দায় খুব সিম্পল, এটা একটা কি বলা হয় ঋণ বা লোন, বিভিন্ন নামে আসতে পারে। তবে আমি লিখে দিই তোমাদেরকে। কেউ বলছে, ধরো আমি বললাম যে ঋণ, ওকে, এটাও রাইট। এক, কেউ বলছে ব্যাংক ঋণ, এটাও রাইট। মানে ঘুরে ফিরে ঋণটাকে বিভিন্নভাবে উপস্থাপন করছি আমি। 3 নম্বর বলছি যে বন্ধকি ঋণ, ওকে, এটাও বলা যেতে পারে বন্ধকি ঋণ। ওকে, তার ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, বা আবার কেউ যদি বলে কর্জ, এটাও বলা যায়, বা কেউ যদি বলে লোন, এটাও বলা যায়, একই জিনিস। ওকে, তাই এইগুলোকে আমরা বলবো দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ যেটার মেয়াদটা 1 বছরের বেশি। দেখো বড় বড় কোম্পানিগুলো কিন্তু 10 বছর 20 বছরের জন্য 100 কোটি 200 কোটি টাকা অনেক টাকা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে আসে। তা কিন্তু অবশ্যই শর্ট টাইমের জন্য আনে না, লং টাইমের জন্য আনে। তো লোনকে আমরা লোন বা ঋণকে বলবো দীর্ঘমেয়াদী দায়, রাইট? তাহলে কি জানলাম? আমাদের দায় হচ্ছে 2 প্রকার, একটা চলতি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় কোনগুলো? যে দায় মেয়াদকাল 1 বছরের কম সেটা চলতি, আর 1 বছরের বেশি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ওকে, এবার সর্বশেষ যেটা রয়েছে আমাদের মালিকানা সত্ত্ব। তোমরা দেখতেই পারছো, এটা সুন্দর করে লিখি আমরা, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওই, অর্থাৎ ওনার্স ইকুইটি, রাইট? ওকে, মালিকানা সত্ত্ব জিনিসটাকে খুব সিম্পলভাবে ভাবি। ধরো আমি একটা বিজনেস করে থাকি, আমার 1 লক্ষ টাকা রয়েছে, তাহলে আমি মালিক ব্যক্তিগতভাবে কারবারে বিনিয়োগ করলাম কত? 1 লক্ষ টাকা। এটাকে আমরা কি বলবো? মূলধন। অর্থাৎ ব্যক্তিগতভাবে কারবারে যেটা বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে মূলধন, আর ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে যেটা উঠিয়ে নেওয়া হয় সেটা কি বলতো? উত্তোলন। ওকে, তাহলে আমরা মালিকানা সত্ত্ব 2টো পার্ট দেখাই তোমাদেরকে। একটা হচ্ছে মূলধন, একটু বড় করে লিখছি, মূলধন, আরটা হচ্ছে কি? উত্তোলন। আচ্ছা, এই দুটোই আমাদের মালিকানা সত্ত্বের মানে এক্সাক্ট উদাহরণ বলা যায়। মূলধনটা কি? আমরা কি বলবো? মালিক ব্যক্তিগতভাবে কারবার যেটা বিনিয়োগ করে থাকে সেটা হচ্ছে মূলধন। ওকে, মূলধনটা আবার আমরা 3 ভাবে ভাবতে পারি। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, 2 হচ্ছে অতিরিক্ত মূলধন, 3 হচ্ছে সমাপনী মূলধন। এটা পরে একটু বিস্তারিত জানবো। উত্তোলনটা কি তাহলে একটু জানি আমরা একটু। উত্তোলনটা হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে, যে আমি ধরো আমি 1 লাখ টাকা কারবারে ঢুকিয়েছিলাম, বিজনেস স্টার্ট করেছিলাম, আমার 6 মাস পরে আমার 5,000 টাকা যে কোনো কারণে প্রয়োজন হচ্ছে, তাহলে কি করব? আমি কারবার থেকে টাকাটা উঠিয়ে নিচ্ছি, এটাকে আমরা কি বলবো? উত্তোলন, রাইট? উত্তোলন কবে বলো তো? অবশ্যই জানো, ঠিক না? আর একটু জেনে নিই। উত্তোলন হয় 2 ভাবে, একটা হচ্ছে নগদে, আর একটা হচ্ছে পণ্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? পণ্যের মাধ্যমে। এটা খুব ভালো করে জানতে হবে। একটা নগদে উত্তোলন করি, একটা কি পণ্যের মাধ্যমে উত্তোলন করি। নগদ আর পণ্য ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো আমাদের মৌচাকে, হ্যাঁ মৌচাকে ধরো আমার একটা শাড়ির দোকান রয়েছে। কিসের? শাড়ি। ওকে, তো আমার বাসার জন্যে আমি একটা শাড়ি নিয়ে গেলাম। ওকে, তা শাড়িটা আমার কাছে কি? পণ্য, গুডস,
যখন বিজনেসের জন্য মানে বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই দোকানে থাকে, যেটা সম্পাদকে যাই হোক, সেটাকে আমরা কি বলবো, পণ্য বলবো। অর্থাৎ শাড়িটাকে কিন্তু আমার কাছে পণ্য। তাহলে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার বাসার জন্য আমি একটা শাড়ি নিয়ে গেলাম, তাহলে এটা কি বলবে, ব্যবসার ভাষায় পণ্য উত্তোলন করেছি। ক্লিয়ার? এখন নগদটা কি, ধরো আমার দুজন স্টুডেন্ট আমার দোকানে ভিজিট করতে গিয়েছে, তাদেরকে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর চেষ্টা করছি। এখন আমার দোকান তো কি আছে, শাড়ি রয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো নেই। আমি কি করব, আমি অন্য কোনো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে তাকে খাওয়াবো। তাহলে আমার ক্যাশ বাক্স থেকে ধরো আমি 200 টাকা আমি নিলাম, নগদ টাকা নিয়ে নিয়েছি। তাহলে এই যে নগদ টাকা যে আমি নিয়ে নিলাম, এটি হচ্ছে নগদ উত্তোলন। তাহলে কী দাঁড়ালো, আমি যে বিজনেস করছি সেটা যদি কোনো প্রোডাক্ট আমি নিয়ে যাই বা ব্যক্তিভাবে ইউজ করে থাকি, সেটা হচ্ছে পণ্য। আর কারবার থেকে নগদ অর্থ নিয়ে যদি আমি কোনো কিছু কিনে থাকি, সেটা হচ্ছে নগদ উত্তোলন। উত্তোলন কবে বলো, দুইভাবে, একটা নগদে, একটা পণ্য। বিষয়টা ক্লিয়ার? তো এতক্ষণ ধরে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা পার্ট 1-এ দিয়েছি, আমাদের ব্যয়, আয় এবং সম্পদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর পার্ট 2-তে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা দিয়ে দিব যে এটা হচ্ছে যে দায় এবং মালিকানা সত্ত্ব। তো বিষয়টা এমনই হলো, তোমাদের যে ক্লাসটা ভালো লেগে থাকে তো জানাবা, খারাপ লাগলেও জানাবা। আসলে ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, ঠিক না? কারণ সবার ক্লাস সহজে ভালো লাগবে তাও না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে একদম ভুলবে না। কমেন্টস বলে তোমাদের সঙ্গে রয়েছি। নেক্সট ক্লাসে আবার হাজির হবো নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।